সম্মানীয় বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের কাছে বিভিন্নভাবে আমাদের দাবি দেওয়া জানিয়ে এসেছি, কিন্তু সরকার আমাদের যে কান্না, যে দুঃখ, যে কষ্ট তা অনুভব করেননি। সেই জন্য আজ আমরা বাধ্য হয়েছি আমরা আমাদের বিরোধী দলনেতার শরণাপন্ন হওয়ার জন্য, এবং আমাদের সেই দুঃখ কষ্টকে তিনি অনুভব করেছেন এবং সেই জন্য তিনি আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন। আমাদের কষ্টের কিছু বক্তব্য তার কাছে আমরা শুনবো এবং আমাদের মাঝে কিছু বলার জন্য তাকে অনুরোধ করছি। এখানে গত 22 তারিখ থেকে মহামান্য কলকাতা উচ্চ আদালতে লড়াই করে অনুমতি নিয়ে আমার যারা ভাই বোনেরা এই বর্ষ শেষের প্রবল শীতের মধ্যে দিনরাত্রি করে গত 22 তারিখ থেকে আজ 26 তারিখ পর্যন্ত এখানে নিজেদের
ন্যায়সঙ্গত অধিকার এবং যৌক্তিক দাবি আদায়ের জন্য এই কৃচ্ছ সাধন করছেন। এই কষ্টের মধ্যে, শীতের মধ্যে আপনারা এখানে সংগ্রামে অবতীর্ণ হয়েছেন। আপনাদের প্রত্যেককে আমি এই রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে 2,33,00,000 মানুষের প্রতিনিধি হিসেবে আমি আপনাদের সংগ্রামী অভিনন্দন জানাই। ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সিভিল ডিফেন্স ফাইটার্স অ্যাসোসিয়েশন, যার পশ্চিমবঙ্গে 14,000-এর মতো সদস্য, তার সম্পাদক প্রসেনজিৎ ভাই আমাকে আন্দোলন শুরুর দিন থেকেই বারে বারে মেসেজ করেছে আসার জন্য। আমাকে শুধু নয়, সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী, সর্বোপরি মুখ্যমন্ত্রী সহ সরকারের যারা আছেন তাদেরকেও তারা আবেদন করেছেন। প্রসেনজিৎ এবং সভানেত্রী সুফিয়া বোন তারা চেয়েছিলেন যে নিজেকে মা মাটি মানুষের নেত্রী বলে দাবি করা, মানবতার পূজারী বলে নিজেকে জাহির করা, মাননীয় মুখ্যমন্ত্রীর ঢিল ছোড়া দূরত্বে কলকাতা উচ্চ আদালতের অনুমোদন নিয়ে যে 200 জন নির্দিষ্ট করে দিয়েছে কোর্ট, তাই আপনারা এই স্বল্প সংখ্যক এখানে ধর্নায় বসেছেন বা অবস্থানে বসেছেন। আপনারা চেয়েছিলেন যে সরকার যারা এই সমস্যা তৈরি করেছে, যারা এই সমস্যা মেটাতে পারে, তারা আসুক বা আপনাদেরকে ডেকে নবান্নতে কথা বলুক। আমি তাই প্রসেনজিৎকে বলেছিলাম যে ভাই, আমি আওয়াজ তুলতে পারি বিধানসভার ভিতরে বাইরে, প্রেসে, সোশ্যাল মিডিয়াতে। আপনারা যদি আইনি লড়াই করতে চান, উপযুক্ত অভিজ্ঞ সিনিয়র লয়ার দিয়ে আপনাদের লড়াইকে আইনি লড়াইতে পরিণত করার ক্ষেত্রে আমি ভূমিকা নিতে পারি এবং আমি কথা দিতে পারি যে এই রাজ্যে যদি পরিবর্তনের সরকার আসে, সেই সরকারে যদি আগামী দিনে আমার কোনো ভূমিকা থাকে, আমি নিশ্চিতভাবে আপনাদের এই সমস্যার সমাধান করব, এই কথাও আমি দিতে পারি। আমি দেখতে চেয়েছিলাম 22, 23, 24, 25 আমাদের এই মুখ্যমন্ত্রী বা তার প্রতিনিধি আপনাদের ডেকে পাঠান অথবা আসেন কিনা। আমি আজকে বেলা 1টা পর্যন্ত অপেক্ষা করেছি। 6টার সময় আপনাদের উঠে যেতে হবে। আপনারা 31 তারিখ পর্যন্ত এই আন্দোলন চালাতে চেয়েছিলেন। হাইকোর্ট আপনাদের 26 তারিখ পর্যন্ত অনুমোদন দিয়েছে, পুলিশের বাধার পরেও। যেহেতু সরকার আসেনি, সরকার আপনাদের ডাকেনি, তাই যে কাজ মুখ্যমন্ত্রী করেন না, সে কাজ বিরোধী দলনেতাকে করতে হয়। তাই আপনাদের পাশে আমি দাঁড়িয়ে। আপনাদের এই দাবি একেবারে যৌক্তিক দাবি। এই রাজ্যে ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সিভিল ডিফেন্সের যে কাজ, এই কাজে আপনারা ট্রেনিং প্রাপ্ত, কারো দয়ায় নয়। 70,000 এই ধরনের ট্রেনিং প্রাপ্ত যুবক যুবতী, যারা জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে আর্ত মানুষের জন্য ঝাঁপিয়ে পড়তে চান, তারা স্থায়ী পার্মানেন্ট অ্যাপয়েন্টমেন্টের লেটার চাননি, চেয়েছেন 30 দিনের কাজ, 60 বছর পর্যন্ত কাজের নিশ্চয়তা, প্রভিডেন্ট ফান্ড এবং মেডিকেলের সুযোগ। এ দাবি অত্যন্ত লেজিটিমেট ডিমান্ড। আজকে যদি কোনো প্রাইভেট অর্গানাইজেশনে
100-র বেশি কর্মরত লোক থাকে, তাকে ভারত সরকারের ঘোষিত মিনিমাম ওয়েজেস দিতে হয় এবং এখন মিনিমাম ওয়েজেস 500 টাকার কাছাকাছি হয়ে গেছে, আপনারা জানেন। এবং শুধু তাই নয়, তাদের প্রভিডেন্ট ফান্ড তার ব্যবস্থা থাকে, তার রসিদ দিতে হয় পে স্লিপের সাথে, এবং তাদেরকে মেডিকেলের সুযোগ দিতে হয় একটা লেভেল পর্যন্ত, ইএসআই, তারপরে মেডিক্লেম। একটা প্রাইভেট অর্গানাইজেশনে এটা করতে বাধ্য, অথচ আমাদের রাজ্যে 14,000 এই ধরনের কর্মরত যুবক যুবতী ভাই বোনেদেরকে এই সরকার বুড়া আঙ্গুল দেখাচ্ছে। কারণ আমি এই সরকারে মন্ত্রী ছিলাম, আমি ফেলে দিয়ে এই সংগ্রামে অবতীর্ণ হয়েছি, এবং তার কারণ আমি কাছ থেকে দেখেছি এই মুখ্যমন্ত্রী চাকরি বিরোধী মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী চাকরি দিতে চান না, এই মুখ্যমন্ত্রী হল ভাতা প্রেমী মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী যেমন হাফ দাড়ি কেটে ছেড়ে দেওয়া হয় না, ঠিক এইভাবে সবাইকে গাজর দেখিয়ে ঝুলিয়ে রাখতে চায় যে তোমাদের মিছিলে যেতে হবে, মিটিং এ যেতে হবে, আমি যা খুশি করব, ভোট দিতে হবে, নইলে তোমাদের রিনিউয়াল হবে না, কাজ পাবে না। এইভাবে গোটা রাজ্যে 6 লক্ষ স্থায়ী পদ অবলুপ্ত ঘটিয়েছে এই নবান্ন। অমিত মিত্র যখন অর্থমন্ত্রী ছিল, ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল, আজকে গোটা ভারতে সম কাজে সম বেতন অন্য রাজ্যে চালু হয়ে গেছে। উড়িষ্যাতে একজনও ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল পার্ট টাইমার নেই, সকলকে রেগুলারাইজ করে সেখানকার সরকার ঠিক করেছেন যে আমরা আর কোন ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল নেব না, যা নেব পার্মানেন্ট নেব। আজকে এই রাজ্যে আমরা আগে দেখেছি, আমি অল্প বয়স থেকে কলেজের ছাত্র রাজনীতি কাউন্সিলর হয়েছি, আমরা দেখেছি 51টা কর্ম বিনিয়োগ কেন্দ্র ছিল। এই মুখ্যমন্ত্রী 51টা কর্ম বিনিয়োগ কেন্দ্রে তালা লাগিয়েছেন। এই মুখ্যমন্ত্রী যুবশ্রী কর্মসূচির কথা বলে এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম লেখাতে বলেছিল বাংলার যুবক যুবতীদের, বলেছিল চাকরি যতক্ষণ না হয় 1500 টাকা করে বেকার ভাতা দেব। সেই যুবশ্রীও উঠে গেছে, কেউ একজনও 1500 টাকা করে বেকার ভাতা পায় না। এইভাবে আপনি স্থায়ী কর্মচারীদের ডিএ পে কমিশন থেকে, অস্থায়ী কন্ট্রাকচুয়াল থেকে শুরু করে, আপনাদের তো কাজই নেই। যে ভাইটি রাস্তায় শুয়ে পড়েছিল তাকে তুলে আমি জিজ্ঞেস করলাম ভাইকে যে তুমি 25 সাল শেষ হতে গেল, 4 দিন বাকি আছে, কত কাজ পেয়েছো? বলে 1 দিন কাজ পেয়েছি। এইভাবে আপনাদের প্রত্যেককে এরা ঠকাচ্ছে, ঠকিয়েছে। অন্যদিকে আপনি যদি দেখেন অন্যান্য রাজ্যে এনডিআরএফ, এসডিআরএফ, তারা কিভাবে এক একজন তো 70-80 হাজার 1 লাখ টাকা বেতন পায়, তারা পোশাক পায়, তারা ট্রেনিং পায়, তারা নিজেদের দক্ষতার সঙ্গে এই যে বিভিন্ন ধরনের ডিজাস্টার হচ্ছে ঝাঁপিয়ে পড়ে। আপনাদের মনে আছে আমফানের কথা, 2020 সালে আমফানের সময় গোটা কলকাতাতে বড় বড় গাছ পড়ে সব রাস্তা বন্ধ হয়ে গেছিল। পশ্চিমবঙ্গ সরকার এত অপদার্থ আপনাদের কাজে লাগায়নি, আপনাদেরকে দক্ষ হওয়া সত্ত্বেও কাজের সুযোগ দেয়নি। উল্টো দিকে উড়িষ্যা থেকে
যে মুখ্যমন্ত্রী বলেন বাংলা নাকি ভারত সেরা, তিনি নাকি ঘন ঘন পুরস্কার আনতে যান বিভিন্ন জায়গায়, সবে সেরা। সেই রাজ্যে উড়িষ্যা থেকে ডিজাস্টার ম্যানেজমেন্টের পেশাদার দক্ষ কর্মচারী আধিকারিকদের জওয়ানদের এনে তাদেরকে দিয়ে কলকাতার রাস্তার গাছ পরিষ্কার করতে হয়েছিল। তাই আমাদের ঘরের ছেলে মেয়েরা থাকা সত্ত্বেও তাদেরকে ব্যবহার না করে, তাদেরকে উচিতভাবে তাদের প্রাপ্য অধিকার পূরণ না করে এই সরকার সাধারণ মানুষকেও বিপর্যস্ত করছে, আপনাদেরও বর্তমান এবং ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছে। আমি মনে করি আপনাদের এই যে দাবি, এই দাবি অত্যন্ত যুক্তিসঙ্গত দাবি। আগামী যে বাজেট অধিবেশন, যদিও এখানে অধিবেশন হবে কিনা কেউ জানে না, যেমন এই প্রথমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় শীতকালীন অধিবেশন হল না। মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে ব্যস্ত অথবা ভীত আতঙ্কিত। তাই এবারে প্রথম পশ্চিমবঙ্গ বিধানসভায় উইন্টার সেশন নভেম্বর ডিসেম্বরে হল না। কিন্তু আমাদের রাজ্যে ভোট আসন্ন এবং আমাদের রাজ্যে এই নির্বাচনের আগে 4 মাসের জন্য ভোট অন অ্যাকাউন্ট করতে হবে সরকারকে, এপ্রিল, মে, জুন, জুলাই। তাই জানুয়ারি মাসের শেষে বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অধিবেশন 2 দিন 3 দিনের হলেও ডাকতে পারত। আর সেই অধিবেশনে আমি আপনাদের পক্ষে এর আগেও বলেছি, অনেকের সঙ্গে বলেছি, আলাদা করে বলিনি। 2023 সালে আপনারা বিধানসভাতে আমার চেম্বারে দেখা করেছিলেন, দাবিপত্র দিয়েছিলেন, আমি সযত্নে তা গুছিয়ে রেখেছি। আপনাদের ফটো আমার হাতের কাছে আছে। আপনাদের আমি কথা দিতে পারি, এই যে আজব রাজ্য, যেখানে বিরোধী দলনেতাকে এবার তো হাতে 200-র বেশি এমএলএ আছে। আমি তো বিধানসভায় 65 জনকে নিয়ে লড়াই করি। তাও এই গত 4.5 বছরের মধ্যে 5 বার আমাকেই সাসপেন্ড করেছে, 11.5 মাস বিধানসভার বাইরে রেখেছে। যদি সাসপেন্ড না করে বলার সুযোগ থাকে, তাহলে আপনাদের এই দাবিপত্র গুছিয়ে নিয়ে গেলাম। লড়াই ভিতরে হবে, বাইরে হবে। দ্বিতীয় প্রতিশ্রুতি আমার, আপনারা আবার বসুন, আবার হাইকোর্টের অনুমতি নিন। কৌস্তব পাচ্ছি আপনাদের জন্য লড়ে, আরো লড়বে। আপনারা প্রয়োজন হলে, যেমন কর্মচারীরা ডিএর জন্য লড়াই করেছে, তারা স্যাট থেকে শুরু করে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়েছে। আমরা সাথ দিয়েছি, আমিও সাথ দিয়েছি, এবং আমার বিশ্বাস তারা জিতবেন। এই যে পুলিশগুলো দাঁড়িয়ে আছে, যে আপনারা নবান্নর দিকে যান কিনা, আমি ঢুকে পড়ি কিনা, লক্ষ্য রাখছি, এরা সব হাফ বেতন পায়, অর্ধেক বেতন পায়। ওরা ভারতবর্ষে 7th পে কমিশন হয়ে গেছে। যাকে পাহারা দেন সেই মমতা ব্যানার্জি আপনাদের 6th পে কমিশন 15 সালে তৈরি করেছিল। 2020 1 জানুয়ারি দিয়ে বাদ দিয়ে, এরিয়ার বাদ দিয়ে সামান্য অর্থ দিয়েছে। গোটা ভারতবর্ষে 7th পে কমিশন কমপ্লিট করে 8th পে কমিশন হয়েছে। আপনারা এগুলো ভাবুন, বাড়িতে গিয়ে হিসাব করবেন। বাড়ির লোকেদেরকে, বাচ্চাকে পড়াতে গেলে 10,000 টাকা মিনিমাম ভালো স্কুলে খরচ হয়। আপনাদের এদের অবস্থা তো আরো খারাপ। আপনাদের এগুলো ভাবতে হবে সিরিয়াসলি। একে যদি আপনারা রাখেন, আমি আপনাকে বলে দিচ্ছি 40% দিয়ে গ্যাপ সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে। একে রাখুন আপনারা। যদি রাখেন, এই গ্যাপ বাড়তেই থাকবে। আপনি বাড়িতে ফাঁকা পকেটে যাবেন। আপনারা মালকড়ি প্রচুর তোলেন রাস্তায়, তো সেই মালকড়ি আপনাদের কাছে
চায় না। আপনার সিপির কাছে যেতে পারে, বড় বড় আইপিএস দের কাছে যেতে পারে, তারা 25 টাকা রেখে 75 টাকা মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেন। নবান্নতে পাঠান না, কালীঘাটে পাঠান। এটা সবাই জানে। আপনাদের এই লড়াইতে আমরা আছি। আমি বিরোধী দলনেতা নিশ্চয়ই একটা রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করে। আমার রাজনৈতিক দলের নাম বিজেপি। আমি বিরোধী দলনেতা যেদিন থেকে হয়েছি, এই সরকারি দলের দ্বারা যারাই অত্যাচারিত পীড়িত হয়েছে, আমি তাদের পাশে দাঁড়িয়েছি। এটাই হলো রাজ্যের বিরোধী দলনেতার কাজ। যে বক্তব্যে 7 জন মুসলিম মহিলা, 4 জন শিশুকে পুড়িয়ে দেওয়া হয়েছিল, যারা বেশি সংখ্যায় মমতা ব্যানার্জিকে ভোট দেয়, তাদের পাশেও বিরোধী দলনেতা তার কর্তব্য পালন করে মমতা ব্যানার্জি যাওয়ার আগে পৌঁছেছিল বীরভূমের রামপুরহাটের বকটুইতে। তাই কোন রাজনৈতিক উদ্দেশ্য না এনে আপনাদের এই লড়াইকে সমর্থন করার জন্য আমি এখানে এসেছি। এবং আমাদের যে স্বল্পকালীন বিধানসভা হবে, আমি আপনাদেরকে পাঠিয়ে দেব। কবে বলছি, আপনারা যাবেন আমার চেম্বারে বসে আপনাদের ওই লড়াই বিধানসভার ভিতরে শুনে আসবেন নিজের কানে, এবং আগামী দিনে এই লড়াইকে তীব্র করুন। এবং ফেব্রুয়ারিতে ভোট ঘোষণার আগে যদি সমাধান না করে, কাকে ভোট দেবেন জনগণের উপর ছেড়ে দিন। কিন্তু আপনারা সবাই বলবেন নো ভোট টু মমতা। যদি আপনাদের দাবি ভোট ঘোষণার আগে পূরণ না হয়, কে বিজেপি কে দেবে, কে সিপিএম কংগ্রেসকে দেবে, আইএসএফ কে দেবে, ওর উপরও ছেড়ে দিন। তা আপনাদের একযোগে বলতে হবে নো ভোট টু মমতা। আর আমি কথা দিয়ে গেলাম, পরিবর্তনের সরকারে আমার যদি কোনো ভূমিকা থাকে, আপনাদের এই দাবি পূরণ করার জন্য এই রকম রাস্তায় বসতে হবে না। কথা দিয়ে গেলাম আপনাদের কাছে। সব ভাইরা বোনেরা ভালো থাকুন। এই শীতে অনেক কষ্ট হয়েছে। 6টার পরে উঠে যাবেন। আবার গঙ্গাসাগরের মেলা শেষ হয়ে গেলে কৌস্তবের সঙ্গে ডেট করে আবার 7 দিন বসুন। ছাড়বেন না, ঢুকবেন না, মাথা উঁচু করে লড়াই করবেন। জিত আপনাদের হবে। উই শ্যাল ওভারকাম। আমরা জিতবো, আমরা জিতবো, আমরা জিতবো। এ দাবি ন্যায্য দাবি। এ দাবি সরকারকে মানতে হবে। সবাই ভালো থাকবেন। নমস্কার। লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই। দিবেন সবারকে, সিভিল দিবেন, সিভিল দিবেন, সিভিল দিবেন, সিভিল দিবেন। জিরাফার, 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 জিরাফার। লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই। বাইট হবে ওখানে হবে না। Christian
একটু বসে যাও, একটু প্রেসটা হয়নি। বসে যাও দাদা। হ্যাঁ এখানে ঠিক আছে, এখানে ঠিক আছে দাদা। বসো ভাই, বসো, প্রেসটা হবে। থাক থাক, বসে থাকো, বসে থাকো, বসে থাকো। প্রথম তাড়াতাড়ি স্টেজে এসে আয়, আমাকে স্ট্যান্ডটা দিয়ে যা। প্রথম কুমার আর ঠেলো না, বসে আছে, বসে আছে, পড়ে যাবো। তুমি দিয়ে দাও তাড়াতাড়ি স্ট্যান্ডটা। বাইরে 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 দাদা আপনারা একটু সাইড দিন। আপনি টেম্পোরারি হোমগার্ড নিচ্ছেন, হাতে দিয়ে দাও না অমুক করছেন, তমুক দাদা, একটু ধরে নাও না দাদা, একটু ধরে নাও না, এটা ঢোকাচ্ছেন, একটু এগিয়ে দাও, একটু এগিয়ে দাও। ব্যাস ব্যাস, এদেরকে রেগুলার এই আপনারা টেম্পোরারি হোমগার্ড নিচ্ছেন, আরে ভাই ঘাটটা তো ভেঙে যাবে। দুর্গাপূজায় নিয়েছেন, নামান নামান। আপনার প্রোগ্রাম হচ্ছে হুগলিতে একটা ধর্মীয় প্রোগ্রাম, তার জন্য নিচ্ছেন। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে মোবাইলটা পেছো দাদা। এই ছেলেগুলো তো কাজ ছাড়ে। এরা তো বলছে না যে আমাদের 50-60 হাজার টাকা একটা পার্মানেন্ট জবের লেটার দিন, এদের দাবি এক, করে দিনের কাজ দাবি দুই। এদের 60 বছরের স্থায়িত্ব ঘোষণা দাবি 3, একটা কনসলিডেট পেতে বা স্থায়ী মানে সরকার স্বীকৃত কাজ হলে তার প্রভিডেন্ট ফান্ড এবং মেডিক্লেমের সুযোগ, এইটুকু তো তাদের প্রাপ্য। আপনি আইপ্যাকের লোকেদেরকে যখন ঢোকাচ্ছেন বাংলা সহায়তা কেন্দ্রে, বাংলা সহায়তা কেন্দ্রে বিবি সেলিমের হাত ধরে ওয়েবেলের মাধ্যমে 10,000 ছেলেকে ঢুকিয়েছেন আইপ্যাকের, যারা 21-এর আগে দিদিকে ফলো করেছিল, তারপরে মুখ্যমন্ত্রীকে বলো যারা। তাই এই লোকগুলোকে আপনি, এরা তো সব জানে, সিভিল ডিফেন্সের কাজ নয়, এরা রিড অ্যান্ড রাইট জানে, এদের মধ্যে অনেকেই কম্পিউটার চালাতে জানে। এদেরকে সরকার কেন এই ধরনের জিনিস করছে, অথচ বিপদের সময় এরাই সাহায্য করবে। এবং আজকে কলকাতাতে আপনার মেঘ ভাঙা বৃষ্টি অথবা উত্তরবঙ্গে যে ডিজাস্টার হলো, এই ডিজাস্টারে আপনার এনডিআরএফ এসে পৌঁছালো, তারপরে জনগণ বাঁচলো। তার আগেই তো ওদিকে 50, এখানে 12 জন মারা গেছে। আপনার যদি নিজের বাড়ির ছেলে মেয়েরা তারা প্রশিক্ষিত হয়ে থাকে, আপনি কেন এদেরকে নিয়ে এসডিআরএফ বানাতে পারছেন? স্টেট ডিজাস্টার রিলিফ ফোর্স, মানে ফোর্স, এই ফোর্স তো আপনিও বানাতে পারেন। কখন এনডিআরএফ আসবে, এনডিআরএফ এর লোকেরা নামবে, তার অপেক্ষায় জনগণ থাকে। এরা তো ঘরের ছেলে, এরা আগে নামালে তো মৃত্যুর সংখ্যাও কমে, বিপর্যয়ে গ্রস্ত লোক কুইক রিলিফও পায়। কিন্তু আপনি দেবেন না, করবেন না। আপনি ভাতা প্রেমী মুখ্যমন্ত্রী, আপনি কিছুদিনের মধ্যে আবার লক্ষ্মীর ভান্ডারে 250 টাকা বাড়াবেন, যদিও ওতে কিছু হয় না। 349 টাকা লাগে মোবাইলের রিচার্জ। আর মোটা চাল, সাদা চালের মানে গরুর ধান চালের কথা ছেড়ে দেন, মোটা চালেরই কুইন্টাল 350 টাকা। আপনার ভালো তেল কিনতে গেলে 200 টাকা লিটার। স্বাভাবিকভাবে আপনি এই 200-250 এইরকম করে দিচ্ছেন, দিয়ে ভাতা দিয়ে ভোট ব্যাংকে ভোট বৈতরণী উতরাচ্ছেন, আর এরা দিনের পর দিন পড়ে আছে। এরা 22 তারিখ থেকেই বিরোধী দলনেতাকে ডাকছে। আমি 22 তারিখ থেকে আসিনি, অবজার্ভ করছিলাম যে জাভেদ খান এদের ডেকে কথা বলে কিনা, মুখ্য সচিব ডেকে কথা বলে কিনা। মুখ্যমন্ত্রী এরা সংখ্যা ছোট হলেও
মুখ্যমন্ত্রী তো সকলের মুখ্যমন্ত্রী, নিজেকে মানবিক মুখ বলে দাবি করেন, নিজেকে বাংলা বাঙালির একচ্ছত্র প্রতিনিধিত্বকারী বলে দাবি করেন। তা আপনি ডেকে দু তিনটে ছেলেকে চা বা নাই খাওয়ালেন, ওইখানে কাছেই তো হেঁটে চলে যেত এরা, ডেকে বলতেন যে ভাইরা বোনেরা এরা তো আপনার সন্তানের মতো। বলতেন আচ্ছা 30 দিন চেয়েছিস, আমি এখন 20 দিন করে বলছি, আমি যদি আসি আবার দেখি। এই যে মুখ্যমন্ত্রী বা সরকারের এই যে আচরণ, যে কুছ পরোয়া নেই, যা খুশি করো না কেন ভোটে জিতবো, পুলিশ আছে পিটিয়ে তুলে দেব, এই মানসিকতাটাই গণতন্ত্রের পক্ষে খারাপ। এবং আমরা মনে করি পশ্চিমবঙ্গে ফর দ্য পিপুল বাই দ্য পিপুল অফ দ্য পিপুল ব্যবস্থা সরকার তুলে দিয়ে ফর দ্য পার্টি বাই দ্য পার্টি অফ দ্য পার্টি ব্যবস্থা করেছে। তার ফলেই সকলে সাফার করছে, কেউ বাকি নেই সাফার করতে। আমি বিরোধী দলনেতা, আমার লিমিটেশন রয়েছে ক্ষমতা, তার মধ্যে থেকেও এদের পাশে দাঁড়ালাম এবং ভবিষ্যতে আগামীকাল থেকে SIR এর হিয়ারিং কতটা আমাদের সংগ্রাম দিনের কাছে আমাদের সুশীতল হওয়ার দাবিতে আমাদের সংগ্রাম। আমরা কারা, আমরা কারা, এনআরসি কারা, আমরা কারা, হিন্দি হচ্ছে স্যার, দেখো হিন্দি হচ্ছে ভাই। इतना विंटर ज्यादा है, इतना मौसम खराब है, उसका बाद भी ये लोग का साथ सरकार का आचरण बहुत खराब है। ये लोग एक दिन से लड़ रहा है, ये हमारी एसेट है। 70,000 जो हमारी यंग जनरेशन के लड़का लोग है, लड़की लोग हैं, ये लोग स्किल सरकार ने इनको एक दिन का काम भी नहीं दे रहा है। जब डिजास्टर होता है वो सेंट्रल गवर्नमेंट के खिलाफ बोलता है, सेंट्रल गवर्नमेंट का पापा है, एनडीए का पापा है, बंगाल को रक्षा करता है। आज ये लोग हमारी घर का आदमी, ये सब ट्रेन ये लोग को प्रॉपरली दे आर नॉट डूइंग। और सरकार 5-6 दिन से ये लोग यहाँ बैठा हुआ है, बात भी नहीं किया। इसलिए आज आखिरी दिन है, जिसकी इजाजत से ये धरना चल रहा है। नेता विपक्ष की नाते सरकार जो काम नहीं करेगा, सरकार का इस आचरण के खिलाफ मेरा आना भी चाहिए, बोलना भी चाहिए। हमने उनको परिवर्तन लाइए, परिवर्तन का सरकार आपको दावी को पूरा करने का काम আমাদের যারা সিভিল ডিফেন্স ভাই বোনেরা আছেন তারা নিজের নিজের জায়গায় বসুন, আমাদের সহযোগিতা করুন। খুবই দেরি করিয়েছি।